আবার পেঁচাচ্ছে, আবার ঢুকাচ্ছে, আবার বের করতেছে। তো তখন এসে একজন বলতেছে যে কি রে তুই জানিস না কুকুরের লেজ সোজা হয় না, তো তুই শুধু শুধু অপচেষ্টা করতেছিস কেন? যে এই যে একবার লেজ সোজা করার চেষ্টা করতেছিস। তা বলতেছে যে আমি তো কুকুরের লেজ সোজা করার চেষ্টা করতেছি না, আমি পাইপটা বাঁকা করার চেষ্টা করতেছি। তো লেজটা যেহেতু বাঁকা, পাইপ ঢুকালে হয়তো পাইপটাই বাঁকা। এখন আপনাদের ক্ষেত্রেও আমার অনুরোধ সেটা হচ্ছে আপনারা কুকুরের লেজ সোজা করতে না পারলেও অন্তত ওই পাইপ বাঁকা করার চেষ্টা করেন। অর্থাৎ আপনার পরিবারে ওই যে ধরেন আপনার আয়ের উৎস, ওই যে বলে না ছেলেরা আয় করে, এই কয়েকদিন আগে একজনের ওই স্বামী ডায়লগ যেটা থাকে যে বউরে খাওয়াবো আমি, কাজে আরেকজনের তো টেনশন করার ব্যাপার নাই, আমি যা করবো সেটা তো করবো। এই যে একটা আত্ম অহমিকা তৈরি হয়, এই অহমিকাটা তৈরি হওয়ার কারণ কি? তার আর্থিক সুযোগ কম থাকা। এখানে যারা আছেন, এখানে চাকরিজীবী মায়েরা কে কে আছেন যে আর্থিকভাবে সরাসরি আয় করেন? পেশা হিসেবে যখন উদাহরণ দিবেন তখন আপনারা প্রত্যেকেই হয়তো বলবেন আমি কিছু করি না, কিন্তু আমার রেহানা বাবা কিন্তু বলবে যে আমি কিন্তু কিছু করি। কিন্তু দেখেন পারিবারিক দিক থেকে যদি হিসাব করেন তাহলে কিন্তু আপনার যে কাজটা করেন সেই কাজেরও কিন্তু একটা মূল্য রয়েছে। আপনি এই পারিবারিক পুষ্টি বাগান যদি করেন, আপনার পরিবারের খরচের জন্য যে টাকা, ধরেন আপনার পরিবারের খরচের টাকা আপনার কাছে থাকে, যদি 10,000 টাকা থাকে আর আপনি যদি পারিবারিক পুষ্টি বাগান থেকে 5,000 টাকা শাকসবজি উৎপাদন করে আপনার পরিবার চালাতে পারেন, তাহলে বাকি যে 5,000 টাকা সেভিং থাকলো সেটা কিন্তু আপনি আয় করেছেন, তাই না? তো এই যে আয়ের উৎস, আপনি যদি সরাসরি কর্মসংস্থান নাও করে থাকেন তাও কিন্তু আপনার কর্মসংস্থান এখান থেকে আয় হচ্ছে। তখন আপনার হাতে যখন টাকা থাকবে তখন কিন্তু আপনি বলতে পারবেন যে আমারে শুধু তুমি খাও না, আমি তোমারও খাওয়াই না, কি বলতে পারবেন না? তো এটা হচ্ছে আপনার কর্মসংস্থানের সুযোগ। এছাড়াও আপনার যাদের বাড়ি আছে, মাঠে কাজ করার কি অভিজ্ঞতা আছে আপনাদের? মাঠে তো এই অঞ্চলের মানুষ কাজ করে না, এটা আমি লালমনিরহাটে দেখেছি, ওখানে কিন্তু মেয়েরা প্রচুর মাঠে কাজ করে। এটা ভালো মানে ঘরোয়া কৃষির দিকে মনোযোগটা আপনার দিতে হবে, কারণ ঘরোয়া কৃষির মধ্যে আপনার বাড়িতে করার কিন্তু আরো দুই একটা সুযোগ রয়েছে। সুযোগ হচ্ছে আপনার বাড়ির যে আঙিনা রয়েছে, এই বাড়ির আঙিনায় যেমন মৌসুম ভিত্তিক ফসল আলাদা, ঠিক একইভাবে পরিবেশ ভিত্তিক ফসল আলাদা। যেমন আপনার বাড়িতে যদি একটা স্যাঁতসেঁতে জায়গা থাকে, যেখানে ওই যে টিউবওয়েলের পার অথবা যেখানে পানি জমে, যেখানে আপনার অন্য ফসল দিলে কঠিন হয়, সেখানে কিন্তু আপনার কৃষির কোনো না কোনো ফসল ফিট করবে। যেমন আপনার স্যাঁতসেঁতে জায়গায় কোন ফসল ভালো হয় আপনার অনেকে জানার কথা, স্যাঁতসেঁতে জায়গা তো বোঝেন, কচু লাগালে ভালো হয়, স্যাঁতসেঁতে জায়গার জন্য কচু চলে। আবার ধরেন আপনার যে জায়গাটা রয়েছে, জায়গার মধ্যে কিছু অঞ্চল থাকে না ছায়াযুক্ত জায়গা, ছায়াযুক্ত জায়গা যেমন বাঁশের ঝাড় থাকে না, কারো বাড়িতে বাঁশের ঝাড় আছে? বাঁশের ঝাড় আছে, তো বাঁশের ঝাড়ের যে নিচুটা, বাঁশের ঝাড়ের নিচু থেকে কোনো অন্য কোনো গাছ হয়? বাঁশের তলে তো আর হয়, বাঁশের তলে যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু ছায়াযুক্ত। কিন্তু ঘনা শুনেছেন একজন বিদুষী মহিলা ছিল, ঘনা, আমার সিনেমা কি আছে তো কম হয়ে যাচ্ছে, আমারও মেয়ে একটা আছে, তো ওই যে ঘনার বচন অনুযায়ী আমাদের যে বাঁশ থাকে, বাঁশ ঝাড়ের নিচে কিন্তু আমাদের ছায়াযুক্ত স্থান, এই ছায়াযুক্ত স্থানের জন্য কিন্তু হলুদ লাগানো কিন্তু একটা যথোপযুক্ত জায়গা, হলুদ লাগানো যায়। এখন আপনার বাঁশ ঝাড়ের নিচে কি হলুদ লাগাইছেন? শুধুমাত্র বাঁশ ঝাড় না, যে কোনো ছায়াযুক্ত জায়গায় আপনি যদি হলুদ লাগান তাহলে কিন্তু আপনার এই গাছটা ভালো একটা ফসল দিবে। তো কাজে আপনাদের এরকম ছায়াযুক্ত জায়গাতে শুধুমাত্র বাঁশ ঝাড় হতে হবে এমন কোনো কথা নেই, আপনার কি আছে সেটা আপনি খুঁজে দেখুন। একইভাবে অফলা গাছ যেমন থাকে, এই যে যেমন মেহগনি গাছের কথা বললাম, আমাদের দেশে প্রচুর পরিমাণে কিন্তু মেহগনি গাছ আছে, মেহগনি গাছের বাগান হয়েছে, তাই না? এই মেহগনি গাছ এবং মেহগনি গাছের বাগান, অনেকে বলে মেহগনির পাতা বিষাক্ত, ওর নিচে অন্য ফসল করতে চায় না। এর কারণ আছে, মেহগনির পাতা প্রচুর তিতা, যেটা মাটিতে পড়লে মাটির উর্বরতাকে ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু আপনার এই মেহগনি গাছের যে গোড়াগুলো আছে, যে ফাঁকা বাগানগুলো আছে, এই বাগানগুলোর মধ্যে কিন্তু আপনি বস্তা পদ্ধতিতে আদা চাষ করতে পারেন। এই যে এখন কিন্তু আমরা কিন্তু 20টা প্রদর্শনীও দিব, আপনারা আদা লাগানোর সময় কি মাছ আপনি বলুন তো? এনার কিন্তু অভিজ্ঞতা আছে, কোনটা কোন সময় হয় এটা কিন্তু জানতে হবে, না জানলে দেখা যাবে যখন করবেন তখন হবে না। ঠিক আছে, তাহলে আমাদের যারা এখানে বাকি যারা আছে, তারা যারা যারা লাগাতে চায় তাদেরকে বীজ সরবরাহ দেবেন, আপনি বিনামূল্যে দেবেন।
করো, প্রত্যেকটা অ্যাকশন করে দেন অন্তত, তারা শুরু করো, পরে এখান থেকে বলে দিবে। তো আমাদের এই আদা হলুদ লাগানোর সময় কিন্তু ফাল্গুন চৈত্র মাস, ঠিক আছে? এই ফাল্গুন চৈত্র মাসে আদা হলুদ, অনেকে কলা গাছও লাগায়। কলা গাছ কিন্তু কলা গাছের বীজ কিন্তু লাগায় কিন্তু শুকনা মৌসুমে। কচুও কিন্তু এই যে ফাল্গুন চৈত্র শুকনা মৌসুমে লাগায়। তো ওই যে আপনার মেহগনি গাছের বাগান থাকে, যেটাকে আমরা অফলা বলি, সেখানে কিন্তু আপনি ওই বস্তা পদ্ধতিতে আদা করতে পারেন। বস্তা পদ্ধতিতে আদার জন্য ওই যে মাটিতে পড়ে পাতা পড়ে মাটি নষ্ট করে ফেলতেছে, আমি তো মাটিতে আদা করি নাই, কাজে আমার তো ওই নিয়ে টেনশনের কিছু নাই। পাতা এসে যদি বস্তা করে দেওয়া যায়, এবং এক একটা বস্তায় শুধু ওই যে আদার খন্ড আছে না, মোটামুটি 60 থেকে 80 গ্রামের 2 থেকে 3টা খন্ড দেবেন। আপনি যদি 1 বছর ওখানে সুন্দরভাবে চাষ করতে পারেন, এক একটা বস্তায় কমপক্ষে 1.5 থেকে 2 কেজি আদাও পাওয়া সম্ভব। পেঁচে এরকম একটা সাইন হয় 1 থেকে 2 কেজি আদা। তো কাজে 1 থেকে 2 কেজি আদার দাম কম করে হলো 200 টাকা।